প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্স ক্যারিয়ার পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করছি এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। আমরা গত লেকচারে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে গাণিতিক রূপ আমরা সেটি দেখেছিলাম। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ অর্থাৎ সাধারণ সূত্র ছিল এরকম: ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে ডিকিউ মানে কি? কোনো একটা সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন। আর ইউ মানে হচ্ছে ডিকিউ মানে হচ্ছে কোনো একটি সিস্টেমের অন্তঃস্থ তাপের পরিবর্তন। কোনো সিস্টেমে যদি আমি তাপের পরিবর্তন করি, যার একটি অংশ অন্তঃস্থ শক্তি পরিবর্তনে ব্যবহৃত হবে এবং অপর অংশ বহিস্থ কাজ সম্পাদনে ব্যবহৃত হবে। ইকুয়েশনটিকে এভাবে লেখা যাবে অথবা এভাবে লেখা যাবে। এখন বিষয়টি হলো এরকম যে আমরা অ্যাকচুয়ালি কী করলাম। তাহলে অন্তঃস্থ শক্তি পরিবর্তন কিন্তু কোনো একটা সিস্টেমে আমরা দুইভাবে করতে পারি। কয়ভাবে করতে পারি? দুইভাবে। আমি এখানে একটা সিস্টেম লিখলাম। ধরো এটি হচ্ছে একটি সিস্টেম, আবার এটি হচ্ছে অপর আর একটি সিস্টেম। তাহলে এখানে আমরা সিস্টেম, ধরো দুইটা গ্যাস সিলিন্ডার নিলাম। তাহলে এটি হচ্ছে পিস্টন। ওকে, এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বোঝার চেষ্টা করবে এখানে কি হচ্ছে। এটি হচ্ছে আরেকটি গ্যাস সিলিন্ডার, একই আকার আয়তন, সেম পরিমাণ, এটাতে যা গ্যাস আছে এটা তো সেম পরিমাণ গ্যাস আছে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা দুটো গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছ, এদেরকে আমরা সিস্টেম বলতে পারি। তাহলে সিস্টেম বিষয়টা কি? যে পরিবেশের কোনো একটি অংশ যেখানে কোনো একটা আমরা পরীক্ষা নিরীক্ষাধীন কাজ চালাবো, সেটিকে আমরা অ্যাকচুয়ালি সিস্টেম বলি। তাহলে আমরা মোটামুটি সিস্টেম নিয়ে কথা বলবো বিস্তারিত। তার আগে আপাতত ধরে নাও এটি একটি গ্যাস সিলিন্ডার, এটি একটি সিস্টেম, কারণ এটি হচ্ছে পরিবেশের একটি অংশ। অর্থাৎ এই যে অংশটুকু, এর বাইরের যে অংশ, সেটিকে আমরা বলবো পরিবেশ। আচ্ছা, আমরা একটু কাজ করি, আমরা সিস্টেম পার্টটাই একটু আগে শিখে আসি যে সিস্টেম জিনিসটা কি। তাহলে সিস্টেম হচ্ছে পরিবেশের একটি অংশ যেখানে আমরা পরীক্ষা নিরীক্ষাধীন কোনো কাজে ব্যবহার করা হবে। পরিবেশের কোনো একটি অংশকে যদি কোনো একটি পরীক্ষা নিরীক্ষাধীন কাজে ব্যবহার করা হয়, তাহলে সেটিকে আমরা বলবো সিস্টেম। তাহলে আমরা এই সিস্টেম তিন প্রকার হইতে পারে। সিস্টেম হইতে পারে তিন প্রকার। একটি হচ্ছে বদ্ধ সিস্টেম, দুই নম্বর হচ্ছে খোলা সিস্টেম, আর একটি সিস্টেম হইতে পারে উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের সিস্টেম হচ্ছে পরিবেশের কোনো একটি অংশ যেখানে আমরা পরীক্ষা নিরীক্ষাধীন কোনো কাজে ব্যবহার করব। তাহলে এই সিস্টেম তিন প্রকারের হয়ে থাকে, তিন প্রকার। তার মধ্যে একটি হচ্ছে বদ্ধ সিস্টেম, খোলা সিস্টেম, উন্মুক্ত সিস্টেম। এর ইংলিশ নামগুলো হচ্ছে ক্লোজ সিস্টেম, দিস ইজ দ্য ওপেন সিস্টেম, অ্যান্ড দিস ইজ দ্য আইসোলেটেড সিস্টেম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লোজ সিস্টেম কোনটি হবে? ধরো এটি হচ্ছে একটি গ্যাস সিলিন্ডার, উদাহরণ হিসেবে নিলাম, এর উপর একটি পিস্টন আছে। ওকে, এই সিস্টেমের বাইরের যে অঞ্চলটা সেটিকে আমরা বলবো পরিবেশ। আর এটি হচ্ছে অ্যাকচুয়ালি পরিবেশের একটি অংশ, এটিকে আমরা সিস্টেম হিসেবে চিন্তা করলাম। ওকে, তাহলে এই ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম আমরা কাকে বলবো? যদি কোনো একটি গ্যাস সিলিন্ডারের মধ্যে আমরা পিস্টন দিয়ে দেই, তাহলে এবং এই গ্যাস সিলিন্ডারটির পাত্রটি যদি তাপ সুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি হয়, তাহলে কি হবে? আমি এই সিস্টেমে তাপ শক্তির পরিবর্তন করতে পারবো, অর্থাৎ বাইরে থেকে তাপ দিতে পারবো অথবা তাপ বের করে নিতে পারবো। অর্থাৎ পরিবেশ থেকে সিস্টেমের মধ্যে তাপ যাবে অথবা সিস্টেম থেকে পরিবেশে তাপ যাবে। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, অর্থাৎ শক্তির আদান প্রদান হবে পরিবেশের সাথে। কিন্তু
যেহেতু আমরা এই সিস্টেমটার ভিতরে নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসীয় পদার্থ দিয়ে আমরা ঢাকনা দিয়ে দিয়েছি, অতএব ভরের আদান প্রদান করার আর কোনো সুযোগ নেই, অর্থাৎ আমাদের ভর আদান প্রদান হবে না। তাহলে আমরা মোটামুটি বদ্ধ সিস্টেম আমরা কাকে জানলাম? যে সিস্টেম পরিবেশের সাথে ভরের আদান প্রদান করতে পারে না কিন্তু তাপ শক্তির আদান প্রদান করতে পারে, সেই সিস্টেমকে আমরা বলবো বদ্ধ সিস্টেম। এবার আমরা ওপেন সিস্টেম আমরা কাকে বলবো? ধরো এটি হচ্ছে একটা গ্যাস সিলিন্ডার, এটির মধ্যে কোনো ঢাকনা দেয়া নেই, আর দেয়ালগুলো হচ্ছে তাপ সুপরিবাহী পদার্থ। তাহলে এই সিস্টেমে আমরা তাপ দিতে পারবো এবং তাপ বের করতে পারবো, অর্থাৎ এই সিস্টেমেও ঠিক এটার মতো তাপ দেয়া যাবে, বের করা যাবে। এবং এই সিস্টেম থেকে ভরের কিন্তু আদান প্রদান করা যাবে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ জিনিসকে এই সিস্টেমের ভিতরে দেওয়া যাবে, অথবা আবার এই নির্দিষ্ট পরিমাণ জিনিসকে বাইরে নিয়ে আসা যাবে। অর্থাৎ পরিবেশের সাথে যে সিস্টেমটি পরিবেশের সাথে, তাহলে খোলা সিস্টেমটা হলো যে সিস্টেমটি পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয় আদান প্রদান করতে পারে, তাকে আমরা বলবো খোলা সিস্টেম। আরেকটা সিস্টেম আমরা সম্পর্কে জানবো, সেটি হচ্ছে কি উন্মুক্ত সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। তাহলে এটি কী রকম? এই সিস্টেমটার দেয়ালগুলো হচ্ছে বিশেষ পদার্থ দ্বারা তৈরি হবে, অর্থাৎ তাপ কুপরিবাহী পদার্থ দ্বারা এই দেয়ালগুলো তৈরি হবে। তাহলে এই দেয়ালগুলো আমরা তৈরি করব হচ্ছে তাপ কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, যার কারণে আমরা এর ভিতরে তাপ দিতে পারবো না। এবং এর যে পিস্টনটা হবে, যেটি ঘর্ষণহীনভাবে উপর নিচ ওঠানামা করতে পারে, এটিও হবে তাপ কুপরিবাহী পদার্থের তৈরি। তাহলে এই সিস্টেমে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ যদি পদার্থ দিয়ে রাখি, তাহলে নতুন করে আর পদার্থ অ্যাড করা যাবে না অথবা বের করা যাবে না। অর্থাৎ পরিবেশের সাথে এর বাইরের অঞ্চলটিকে আমরা অবশ্যই পরিবেশ বলবো। এই ক্লোজ এরিয়াটুকুই আমাদের হচ্ছে সিস্টেম, এর বাইরের অঞ্চলগুলো হচ্ছে আমাদের পরিবেশ। তাহলে এই সিস্টেমে আমি কিন্তু শক্তি দিতে পারবো না, অর্থাৎ তাপ দিতে পারবো না। তার মানে কি হলো? শক্তি আদান প্রদান হবে না, এবং আমি এই সিস্টেমের মধ্যে চাইলে ভরও দিতে পারবো না, ভর বের করেও নিতে পারবো না। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ একটা বস্তু দিয়ে ঢাকনা যখন আমি আটকে দেবো, আর নতুন করে ভর অ্যাড করতে পারবো না অথবা বের করতে পারবো না। তাহলে এই সিস্টেমটাকে আমরা বলবো উন্মুক্ত সিস্টেম বা বদ্ধ সিস্টেম। না, এটা উন্মুক্ত হবে না, এটি হচ্ছে রুদ্ধতাপীয় সিস্টেম হবে। খোলাটির আরেকটি নাম হচ্ছে উন্মুক্ত, এটি হচ্ছে রুদ্ধতাপীয় সিস্টেম। তাহলে প্রিয় শিক্ষার্থী, সিস্টেম তিন রকম হবে। একটি হচ্ছে বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম, খোলা বা ওপেন সিস্টেম, আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় বা আইসোলেটেড সিস্টেম। তাহলে সিস্টেম মোট তিন প্রকার। এই খোলাটির আরেকটি নাম হচ্ছে উন্মুক্ত। তাহলে আইসোলেটেড সিস্টেম বা রুদ্ধতাপীয় সিস্টেমটা হচ্ছে এর দেয়ালগুলো তাপ কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি হবে। এই সিস্টেমের ভিতরে আমি কোনো শক্তি দিতে পারবো না, বের করতে পারবো না, এবং ভরেরও আদান প্রদান করতে পারবো না। তার মানে আমাদের কি দাঁড়ালো? পরিবেশের সাথে ভর এবং শক্তি কোনোটি আদান প্রদান করবে না, সেটি হবে রুদ্ধতাপীয় সিস্টেম। খোলা বা ওপেন সিস্টেম আমরা কাকে বলবো? যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয় আদান প্রদান করতে পারবে, তাকে আমরা বলবো খোলা বা উন্মুক্ত বা ওপেন সিস্টেম। বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম কাকে বলবো? যে সিস্টেম পরিবেশের সাথে ভরের আদান প্রদান করতে পারে না কিন্তু তাপের আদান প্রদান অর্থাৎ শক্তির আদান প্রদান করতে পারে, তাকে আমরা বলবো বদ্ধ সিস্টেম। দেখো এখানে আমরা যে গ্যাস সিলিন্ডার নিয়েছি দুটি, এটির দেয়ালগুলো তাপ সুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, যার কারণে এর ভিতরে তাপ যেতে পারবে এবং বের হয়ে আসতে পারবে, অর্থাৎ শক্তির আদান প্রদান করা যাবে। এবং এই সিস্টেমটার বাইরের যে অঞ্চল, এগুলো হচ্ছে সিস্টেম, দুটি হচ্ছে আমাদের হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের বাইরের যে চারপাশ অঞ্চল, এটাকে আমরা বলবো পরিবেশ, পরিবেশ বা এনভায়রনমেন্ট, পরিবেশ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এই সিস্টেমের চারপাশকে আমরা বলতেছি পরিবেশ। তাহলে আমাদের তাপগতিবিদের প্রথম সূত্রের গাণিতিক রূপ থেকে আমরা দেখতে পাচ্ছি, যদি আমি এই সিস্টেমে তাপশক্তির পরিবর্তন করতে পারি, তাপশক্তির পরিবর্তন দুইভাবে করা যেতে পারে। ধরো আমি বাইরে থেকে তাপ দিলাম, অথবা আমি এই সিস্টেম থেকে তাপ বের করলাম, তাহলে কিন্তু আমাদের তাপশক্তির
পরিবর্তন হচ্ছে। ধরো এই সিস্টেমটা থেকে যদি আমি বাইরে থেকে ডিকিউ অ্যামাউন্ট অফ তাপ দিই, এই যে আমরা তাপ দিচ্ছি কোনো একটা সিস্টেমে, এই ঘটনাটাকে আমরা বলবো পজিটিভ ঘটনা। এই ঘটনাটার নাম হবে পজিটিভ ঘটনা। তাহলে যখনই কোনো একটি সিস্টেমে তাপ দেওয়া হবে, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ অনুসারে এর একটি অংশ হচ্ছে অন্তস্থ শক্তিকে বৃদ্ধি করবে। তাহলে এই সিস্টেমের যে অন্তস্থ শক্তি ডিইউ, এটি বৃদ্ধি পাবে। তাহলে এটি হচ্ছে একটি পজিটিভ ঘটনা। তাহলে আমি যখন কোনো একটা সিস্টেমের মধ্যে তাপ শক্তির পরিবর্তন করব, অর্থাৎ বাইরে থেকে তাপ দেব, তখন এই ঘটনাটাকে আমরা বলবো পজিটিভ ঘটনা, এবং এই তাপ দেওয়ার কারণে এই সিস্টেমের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। এটি একটি পজিটিভ ঘটনা। বৃদ্ধি পালে কি হবে, আমরা আগের লেকচারে দেখেছি, অণুগুলো ছোটাছুটি করবে, পিস্টনের দেয়ার গায়ে লম্বভাবে বল প্রয়োগ করবে, যার কারণে এই পিস্টনটা এখন কিন্তু উপরে উঠবে। যদি উপরে ওঠে তাহলে এখানে একটা কাজ সম্পন্ন হবে। ধরলাম যে কাজটি সম্পূর্ণ হলো সেটি হচ্ছে ডিডাব্লিউ পরিমাণ কাজ। তাহলে এই কাজটি হচ্ছে একটি পজিটিভ কাজ। তাহলে এটি হচ্ছে একটি পজিটিভ ঘটনা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো, যখন আমরা কোনো একটা সিস্টেমের মধ্যে তাপ দেব, এই তাপের একটি অংশ সিস্টেমের অন্তস্থ শক্তি বৃদ্ধি করবে এবং আর একটা অংশ বহিস্থ কাজ সম্পন্ন করবে। তার মানে বিষয়টি কী দাঁড়ালো? বিষয়টি এই সিস্টেমে তাপ দেওয়া মাত্র এই পিস্টন একদম উপরে উঠতেছে। তার মানে এই আগে এই সিস্টেমটুকুর বাইরের অঞ্চলটি পরিবেশ ছিল, এখন এই পিস্টন কী করতেছে, পরিবেশকে ঠেলে উপরে উঠাচ্ছে। অর্থাৎ এই ঘটনাটাই যেটা হবে, সিস্টেম পরিবেশের উপর কাজ করে। সিস্টেম পরিবেশের উপর কাজ করে। অর্থাৎ সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে, তাহলে যে বিষয়টি হবে, তাহলে বাইরে থেকে যে আমরা তাপ দেব এটি হবে আমাদের পজিটিভ। তাহলে অন্তস্থ শক্তি ডিইউ এটি হবে পজিটিভ, এবং ডিডাব্লিউ এটিও হবে আমাদের পজিটিভ। তাহলে প্রিয় শিক্ষার্থী, যদি কোনো দিন কোনো ম্যাথ করে তোমরা এই জিনিসগুলো পাও, অর্থাৎ কোনো সিস্টেমের যদি সিস্টেম পরিবেশের উপর কাজ করলে তোমরা কি বুঝবে? যদি ডি কিউ এর ভ্যালুটা যদি পজিটিভ আসে, তাহলে বুঝবে বাইরে থেকে সিস্টেমে তাপ দেওয়া হচ্ছে। ডি ইউ এর ভ্যালু যদি পজিটিভ আসে, তাহলে বুঝবে সিস্টেমের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাচ্ছে। ডিডাব্লিউর ভ্যালু যদি পজিটিভ আসে, তাহলে বুঝবে সিস্টেমের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাচ্ছে। তার মানে সিস্টেম পরিবেশের উপর কাজ করছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারতেছো। আবার যদি আমি কোনো সিস্টেম থেকে যদি আমি তাপ শক্তি বের করে নেই, তাহলে কি হবে? ধরো আমি তাপ বের করে নিলাম, তাপ শক্তির পরিবর্তন করলাম কিভাবে? তাপ বের করে নিয়ে। তাহলে এই ঘটনাটি হবে একটি নেগেটিভ ঘটনা। যদি নেগেটিভ ঘটনা হয়, তাহলে কি হবে? এই সিস্টেমটির যে অন্তস্থ শক্তি আছে, অন্তস্থ শক্তি এখন হ্রাস পাবে। তার মানে এটি হবে একটি নেগেটিভ ঘটনা। তাহলে অন্তস্থ শক্তিটা কমে যাবে। যদি অন্তস্থ শক্তি কমে যায়, তাহলে পিস্টন কিন্তু আর উপরে থাকবে না, পিস্টন কিন্তু একদম এখন নিচে চলে আসবে। তাহলে পিস্টন উপর থেকে নিচে চলে আসবে। তাহলে পিস্টন যখন নিচে আসবে, তখন এখানে একটা ওয়ার্কডান সম্পন্ন হবে, একটা কৃতকাজ সম্পন্ন হবে। এই কৃতকাজটি ডিডাব্লিউ এটিও হবে অ্যাকচুয়ালি নেগেটিভ ঘটনা, মাইনাস বি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে পিস্টন আমাদের সিস্টেমে তাপ দিলে পিস্টন উপরে যায়, অর্থাৎ সিস্টেম পরিবেশের উপর কাজ করে। আর যখন সিস্টেম থেকে তাপ বের করে নেওয়া হয়, তাহলে এই ঘটনাটি হচ্ছে একটি নেগেটিভ ঘটনা। তখন সিস্টেমের অন্তস্থ শক্তি, যেটি আমরা লিখে ফেলছি ডিইউ, এই অন্তস্থ শক্তি হ্রাস পাবে। আর অন্তস্থ শক্তি যখন হ্রাস পাবে, তখন গ্যাস সংকুচিত হবে, অর্থাৎ পিস্টন উপর থেকে নিচে নামবে। তাহলে পিস্টন উপর থেকে এবার কি হবে? নিচে নামবে। পিস্টনের ডাইরেকশন হবে উপর থেকে নিচের দিকে। তখন কি হবে? তখন যে ঘটনাটি হবে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে। তখন পরিবেশ সিস্টেমের উপর কাজ করে। তাহলে যদি সিস্টেম পরিবেশের উপর কাজ করে, তখন তোমরা ডিকিউ এর ভ্যালুটা কী পাবে? নেগেটিভ পাবে। ডিইউ অন্তস্থ শক্তির পরিবর্তন নেগেটিভ হবে, কৃত কাজের পরিবর্তন যেটা আছে সেটিও নেগেটিভ হবে। যদি কোনো ম্যাথ করে আমরা দেখি,
আমাদের এই ঘটনাটি আসে, অর্থাৎ ডিকিউ এর ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে আমরা কি বুঝবো? তাহলে বুঝবো সিস্টেম শক্তি হারাচ্ছে। তার মানে ডিইউ এর ভ্যালু নেগেটিভ আসলে কি বুঝবো? সিস্টেমের অন্তঃস্থ শক্তি হ্রাস পাচ্ছে। ডিডাব্লিউর মান নেগেটিভ আসলে কি বুঝবো? পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটি অ্যাকচুয়ালি ছিল আমাদের পজিটিভ ঘটনা, আর এটি হলো অ্যাকচুয়ালি নেগেটিভ ঘটনা। তাহলে মোটামুটি আমরা যে জিনিসটা পারলাম, ডিকিউ মানে হচ্ছে তাপ শক্তি, অন্তঃস্থ শক্তি এবং কৃতকাজ। অর্থাৎ তাপ শক্তি, অন্তঃস্থ শক্তি এবং কৃতকাজ এদের মধ্যে পারস্পরিক যে রিলেশন সম্পর্ক সেটি আমরা বোঝার চেষ্টা করলাম। তাহলে এখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু নোটেশন আমরা দেখতে পাচ্ছি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি অ্যাকচুয়ালি কী মেসেজটা দেয়, অর্থাৎ আমি কোনো সিস্টেমকে যে পরিমাণ মোট শক্তি দিলাম ওই মোট শক্তির একটি অংশ অন্তঃস্থ শক্তি পরিবর্তনে ব্যয় হয়েছে এবং আরেকটি অংশ বহিঃস্থ কাজ সম্পাদনে ব্যয় হয়েছে। তার মানে এখানে আমাদের শক্তির কোনো লস হয়নি, অর্থাৎ শক্তির সংরক্ষণ যে নীতিটি আছে সেটি কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রে থেকে আমরা ধারণাটা পেয়ে যাই। অর্থাৎ শক্তির নিত্যতা নীতি শক্তির যে একটা নিত্যতা যে নীতিটা আছে সেই নীতিটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে আমরা দেখতে পাই। যদি এমসিকিউ আসে যে শক্তির নিত্যতা সূত্রটি তাপগতিবিদ্যার কোন সূত্রকে নির্দেশ করে? প্রথম সূত্রকে নির্দেশ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে শক্তির কোনো নষ্ট নেই, অর্থাৎ একটা শক্তি দেওয়া হবে সিস্টেমকে, এর একটা অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে আর একটা অংশ হচ্ছে বহিঃস্থ কাজ সম্পাদন করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমাদের এই যে ইকুয়েশন, প্রথম সূত্রের যে গাণিতিক রূপের ইকুয়েশন মোটামুটি একটু ব্যাখ্যা করলাম। এই জিনিসগুলো আমাদের ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যে বাকি পার্টগুলো আছে, গুরুত্বপূর্ণ পার্টগুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ততক্ষণে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।